এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তারেক আজিজ কুয়েত থেকে, এবং তিনি একটি ঘটনা পাঠিয়েছেন তার বাবার শেয়ার করা, তার বাবার কাছ থেকে শোনা ঘটনা, যেটি তার নানার বড় ভাইয়ের সাথে ঘটে গিয়েছিল। তো এই ঘটনাটি আমি শেয়ার করছি আপনাদের সাথে। গ্রাম বাংলার একটি ঘটনা, বেশ লেগেছে আমার কাছে। আমি চলে যাচ্ছি তারেক আজিজের ঘটনায়, আমার মতো করে শেয়ার করছি। আজ থেকে প্রায় 40-50 বছর আগের ঘটনা, বেশ পুরনো সময়, এবং সেই সময় গ্রাম বাংলা বেশ সেই রকম ছিল। আপনারা জানেন, আমরা অনেক ঘটনাই আগে বলেছি যে গ্রাম বাংলা আজ থেকে অনেক আগে বেশ নির্জন ছিল, সেখানে বিদ্যুৎ ছিল না, আজকালকার মতো এত বেশি ব্রিজ কালভার্ট এগুলো ছিল না। মানুষ বেশিরভাগ সময় পায়ে হেঁটে চলাফেরা করতেন, বেশ দূর দূরান্তে চলে যেতেন তখন, এবং সন্ধ্যার পর গ্রাম বাংলা একদম নিঝুম হয়ে যেত। মানে দেখা যেত যে মাগরিবের আজানের একটু পরপরই সবাই খাওয়া দাওয়া করে ফেলতো, এবং তখনকার সময় মাগরিবের আজানের পরই গ্রাম বাংলা বেশ মানে নীরব হয়ে যেত। খুব দ্রুতই এশার আজান হতো, এবং এশার আজানের পরে বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়তেন, এবং তারা সবাই সেই খুব আর্লি মর্নিং ফজরের সময় উঠতেন, সে আজানের সময়। এবং তখনকার এটাই ছিল তখনকার সময়কার মানে সেই সময়ের মানুষের জীবনযাপন পদ্ধতি। কারণ তখনকার সময় বেশিরভাগ গ্রামে বিদ্যুৎ ছিল না, এবং বিদ্যুৎ না থাকার কারণে তখন এই যে মানুষ জেগে থাকে কেন, এখন আমরা শহরে যেরকম জেগে থাকি, বিদ্যুৎ আছে, আমরা বিভিন্ন রকমের গিজমো ডিভাইস দেখছি, টেলিভিশন দেখছি, ইন্টারনেট চালাচ্ছি, এই ব্যাপারগুলো এখন গ্রামেও চলে গেছে এসব। তো তখনকার সময় এই জিনিসগুলো ওরকম ছিল না গ্রামে। তো সুতরাং সন্ধ্যার পরে একেবারেই নীরব হয়ে যেত। তো এরকম গ্রামের কিছু দৃশ্য আমার দেখারও সৌভাগ্য হয়েছিল। আমি ছোটবেলায় গ্রামে গিয়েছিলাম সে সময়। তো এরকমই একটা গ্রামের ঘটনা। তো তারেক আজিজের যে বাবার শ্বশুর, মানে তারেক আজিজের নানা, মানে অ্যাকচুয়ালি তার নানার বড় ভাই, তার নাম ছিল আলী আহমদ সাহেব, এবং তিনি সেখানে এরকম একটা গ্রামে বসবাস করতেন উত্তরবঙ্গের দিকে, এবং বেশ একটা মানে আর কি নিঝুম গ্রাম। মানে সেখানে খুব বেশি আধুনিকতা ছিল না। আজ থেকে 40-50 বছর আগে আসলে আধুনিকতা অনেক কম ছিল স্বাধীনতোত্তর সময়, এবং সেই সময় বেশ মানে গ্রামটা আসলে সেই প্রাকৃতিক পরিবেশে ভরা ছিল। এরকম একটা গ্রামে তাদের বাড়ি ছিল। তো সেই আলী আহমদ সাহেব তার বোনের বিয়ে দিয়েছিলেন তাদের থেকে প্রায় 8-10 গ্রাম পরে, 8টা থেকে 10টা গ্রাম পরে। সে সময়কার গ্রামগুলো ছিল, আপনারা জানেন যে একটা গ্রাম, এবং সেই গ্রামের পরে গ্রাম বলতে যেটা বোঝাতো বেশ প্রত্যেকটা বাড়ির মাঝে কানেক্টিভিটি থাকতো। কোনো বাড়ি বড় থাকতো, একটা উঠোন দিয়ে গেলে চারপাশে ঘর, সেখানে কয়েকটা ফ্যামিলি বসবাস করে, কারো পরিবার আবার ছোট এরকম। আবার দেখা যেত যে কোনো পরিবার আবার দেখা যেত যে বেশ বড় একটা জায়গা নিয়ে আছে। মোটামুটি এই পুরো জায়গাটাই হচ্ছে একটা গ্রাম। সেখানে হয়তো কোনো জায়গায় সেই অঞ্চলের মাঝে স্কুল ছিল, আবার দেখা যেত বাজারের দিকে গেলে কলেজ থাকতো, এরকম একটা অবস্থা। কিন্তু সেই গ্রামগুলো কিন্তু একটা ছাড়িয়ে গেলে মাঝখানে বিশাল প্রান্তর থাকতো, সেই প্রান্তর এবং রাস্তা, এবং সেই রাস্তা দিয়ে যেতে গেলে দেখা যেত ধুধু ধুধু ফসলের মাঠ, এবং সেখানে যখন ফসল চাষ হতো তখন অসাধারণ একটা পরিবেশ, আর যখন নাকি ফসল কেটে নেওয়া হতো তখন আরেক রকমের পরিবেশ হতো। শীতে এক রকমের দৃশ্য দেখা যেত, গরমে আরেক রকম দৃশ্য দেখা যেত। আর এই সকল গ্রামের মাঝেই হয়তো কোনো গ্রাম থাকতে একটু বেশ বড়, বেশ সমৃদ্ধ, সেখানকার হাটটা হয়তো বিখ্যাত হতো, সেখানেই মানুষ যাওয়া আসা করতো। তো এই ছিল গ্রামের সেই সময়কার হালচাল। তো তারেক আজিজের নানার মানে তারেক আজিজের যেই নানার বোনকে, মানে সেটা নানার বোন বলতে তার কি হয় সম্পর্কে, নানার বোন বলতে তার নানি বলা চলে, মানে তার নানি ডাকে মানুষ, তাকে বিয়ে দেওয়া হয়েছিল প্রায় 8টা-10টা গ্রাম পরে একটা গ্রামে। এবং সেই জায়গাটা বেশ যাওয়ার জন্য বেশ মানে এই তাদের বাসা থেকে, তার নানার বাসা থেকে নানার সেই বোনের বাসা যেখানে বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি, সেটা যেতে গেলে বেশ মানে বিস্তীর্ণ একটা প্রান্তর পাড়ি দিতে হতো, এবং অনেক খোলা জায়গা, এবং সেখানে একটা মাঠ ছিল। সেই মাঠটা বেশ বড় একটা মাঠ, এবং সেই মাঠের দিনের বেলা মানুষ আশপাশ দিয়ে গেলেও সন্ধ্যার পর সেখানে মানুষ চলাফেরা করতো না, এতটাই বিশাল ছিল, মানুষ ভয় পেত। মানে রাতের বেলায় সেই মাঠের চারিপাশে কয়েক কিলোমিটার জুড়ে কোনো বসতি নাই। হ্যাঁ, সেটাকে নাকি বলতো মাসির ডগি বলে মানুষ চিনত সেখানে, এবং সেখানে ধান চাষ হতো একটা সময়। যখন ধান কেটে ফেলা হতো তখন সেই জায়গাটা একদমই বিরান হয়ে যেত, কারণ কৃষকেরও কোনো চলাফেরা ছিল না। যাই হোক, এই হচ্ছে সেখানকার অবস্থা। তো তারেক আজিজের নানার বোনের বিয়ে হয়ে গেছে, এবং তার বেশ অনেক দিন পার হয়ে গেছে। তো তারা আসলে যাওয়া আসা খুব একটা করা হচ্ছিল না, কারণ এতগুলো গ্রাম পার হয়ে সকালে রওনা দিলে দেখা যেত প্রায় রাত হয়ে যেত পৌঁছাতে সেখানে, তো যাওয়া হতো না। তো বেশ অনেকদিন পার হওয়ার পরে একদিন সেই গ্রাম থেকে সেই তার নানার বোনের যেখানে বিয়ে হয়েছে সেই গ্রাম থেকে একটা লোক এই গ্রামের দিকে আসছিল। তো তার কাছে তার নানার বোন একটা মেসেজ পাঠিয়েছে, মানে একটা কথা বলে পাঠালো তারেকের নানার কাছে যে আমার ভাইজানরে বললেন আমি মরছি। তো
সে এসে বাসায় ডাক দেয় তারেকের নানাকে। আলী আহমদ সাহেব আসেননি, তিনি আসেন, বলে কি ব্যাপার, কেমন আছেন? এসে তো বলে যে আপনার বোনের বই আপনার একটা কথা বলে পাঠাইছে, এর জন্য বললাম। বলে কি? তো বলছে যে সে মরছে, খুব খারাপ অবস্থা। এই তো এতটুকুই মেসেজ। তো তিনি শুনে খুব বিচলিত হয়ে গেলেন। সেই লোককে আপ্যায়ন করা এই গ্রামের দিকে আসছিল, তো তার কাছে তার নানার বোন একটা মেসেজ পাঠিয়েছে, মানে একটা কথা বলে পাঠালো তারেকের নানার কাছে যে আমার ভাইজানরে বললেন আমি মরছি। তো সে এসে বাসায় ডাক দেয় তারেকের নানাকে। আলী আহমদ সাহেব আসেননি, তিনি আসেন, বলে কি ব্যাপার, কেমন আছেন? এসে তো বলে যে আপনার বোনের বই আপনার একটা কথা বলে পাঠাইছে, এর জন্য বললাম। বলে কি? তো বলছে যে সে মরছে, খুব খারাপ অবস্থা। এই তো এতটুকুই মেসেজ। তো তিনি শুনে খুব বিচলিত হয়ে গেলেন। সেই লোককে আপ্যায়ন করার চেষ্টা করলেন। লোকটা বললো না, আমি চলে যাবো কালকে, এখনই চলে যাবো, আমার কালকে কাজ আছে। ওই লোকটা চলে যায়। এদিকে আলী আহমদ সাহেব বেশ টেনশনে পড়ে যায় তার বোনের এই কথা শুনে, যে এতদিন হয়ে গেছে প্রায় তিনি জান না, নিজের কাছে তার কাছে একটু অপরাধ বোধ লাগতে থাকে। যাওয়া হয় না, বোনের বিয়ে হয়েছে, ওখানে মানে যোগাযোগ করা হয় না, আর এরকম একটা অবস্থা। এদিকে বোন এরকম একটা কথা বলে পাঠালো, কি যে হয়েছে। তো তিনি বাসায় এসে খুব মন খারাপ করলেন। বাসায় তার স্ত্রীকে বললেন, তার স্ত্রী বললেন যে আপনি কালকে যান, সকাল সকাল যান, যে দেখে আসেন কি অবস্থা। তিনি রওনা দেন সকালেই। তো তিনি ওইভাবে চিন্তা করলেন এবং তার স্ত্রী রাত জেগে পিঠা এবং ইত্যাদি তৈরি করলেন তার জন্য, সকালবেলা যাতে তিনি নিয়ে যেতে পারেন। তো এরকম করে রাত পার হয়ে গেল। পরদিন দিনের বেলা তো তিনি রওনা দিলেন বাসা থেকে, সেই পিঠা নিয়ে, ভাজা পিঠা ইত্যাদি নিয়ে তিনি রওনা দিলেন। তো যাওয়ার পর তো সেটাই হেঁটে যেতে হবে মূলত, কারণ তখনকার সময় সাধারণত দেখা যেত যে ওই পথ যে পথ দিয়ে তিনি যেতেন সেখানে গরুর গাড়ি সচরাচর সবসময় পাওয়া যেত না। আর ব্যাপারটা হচ্ছে যে এত দূরের পথ ওরকম স্পেসিফিক রাউটে চলাফেরাও করতো না। তখন রাস্তায় অনেক সময় মানুষ দেখা যেত যে কোথাও যদি গরুর গাড়ি বা 3 চাকার ভ্যান পেত, কেউ থামিয়ে সেখানে উঠে বসতো, কিছু দূর যতটুকু মানে পথ শেয়ার করা যায় ততটুকু পর্যন্ত, এরপর কিন্তু আর যাওয়া যেত না। তো তিনি হাঁটছেন, হেঁটে যাচ্ছেন বেশ অনেক দূর পথ, এবং রওনা দিয়েছেন ধরেন সকাল যখন 8টা-9টা বাজে এরকম সময়। তো চলতে একটা সময় দেখা গেল দুপুর হয়ে গেছে, ভর দুপুর। তো যখন ভর দুপুর হয়েছে তখন তিনি এসে পৌঁছালেন সেই যে মসজিদ ডুগি সেই জায়গাটায়, বিশাল খোলা প্রান্তর। তো তিনি তাকায় দেখতেছেন তার আশেপাশে কোনো মানুষ নাই, পুরো জায়গাটা ফাঁকা, এবং সূর্য ঠিক মাথার উপরে খা করতেছে। গরমে এবং তেষ্টায় তার মানে মুখ হয়ে যাচ্ছে পুরা, তিনি মানে নিতে পারতেছেন না, একটু মানে ঢোক গিলতে পারতেছেন না, মুখ শুকায় গেছে একদম। তো তিনি তাকায় দেখতেছেন যে সোজা রাস্তা হচ্ছে এইরকম, যে তার বোনের শ্বশুরবাড়ির দিকে যেতে গেলে যেটা হবে যে তাকে সোজা হাঁটতে হবে এই রাস্তা দিয়ে, এবং তার বাম পাশে সেই যে মানে বিস্তীর্ণ ক্ষেত, এবং সেই বাম পাশে বিস্তীর্ণ ক্ষেতের জায়গাটা, এবং ধান কেটে নিয়ে গেছে এখন মানুষ, শুকনা খড়কুটার মতো পড়ে রয়েছে, এবং ধান কাটার যে অন্যান্য জিনিসগুলো পড়ে রয়েছে, যে খড়ের কাদা টাইপের জিনিসপত্র। তো তিনি দেখতেছেন যেগুলো পড়ে আছে, এবং তিনি তাকে যেতে হবে সোজা, একদম সোজা, যে তাকে বাঁয়ে হেঁটে যেতে হবে, রাস্তা বাঁ দিকে বাঁক নিয়ে গেছে, এবং তারপর যেতে হবে। তো তিনি চিন্তা করলেন আমি ক্ষেতের মধ্যে দিয়ে গেলে তো কোনাকুনি যে পৌঁছে যাবো তাড়াতাড়ি, তো আমার এত দূর আর এইভাবে হাঁটা লাগবে না। কিন্তু মাথার মধ্যে একটা টেনশন থাকলো তার, যে আসলে এই জায়গাতে মানুষ সন্ধ্যার পর তো আসার প্রশ্নই আসে না, এখন দিনে দুপুরে একটা মানুষের ছায়া পর্যন্ত নেই, এখান দিয়ে আমি হেঁটে যাবো, এবং গ্রামে নানা কথা প্রচলিত বিভিন্ন জায়গা নিয়ে। তো তারপরে তিনি চিন্তা করলেন যে না, হাঁটা দেই কি হয় আর। তো তিনি করলেন কি, সেই মাঠে নেমে হাঁটা শুরু করলেন। তো হাঁটতেছেন বেশ দূর চলে গেছেন, এবং তিনি ওই যে সেই ক্ষেতের মাঝখান দিয়ে নালা করা আছে, সেই নালা পার হলেন। সেখানে পানি তখন শুকায় গেছে প্রায়, কারণ এখন তো আর সেচের প্রয়োজন নাই। সেটা পার হয়ে তিনি হাঁটতেছেন, এবং হেঁটে যেতে একসময় দেখলেন যে একপাশে সেই কিছু নাড়াকুটার মতো বেশ জমে আছে, দুই পাশে জায়গায় মানে উঁচা করে রাখা আর কি, সেই জায়গায় মানে খড়কুটার মতো জমানো, ওগুলোর পায়ে দিয়ে যাচ্ছেন। এবং ওই জায়গাটা এমন হয়ে গেছে যে অনেকটা মেজের মতো, মানে দেখা যাচ্ছে না এই পাশে খড়কুটা রাখা, ওই পাশে খড়কুটা রাখা, রাস্তার মধ্যে এরকম একটা অবস্থা। তো তিনি ওর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। তো মাথার উপর কিন্তু রোদ, একদম খাড়া, দেখা যাচ্ছে না কিছু। তো তার হঠাৎ করে মনে হলো এক জায়গায় যে তার পেছন কেউ আসতেছে। তো তিনি বেশ খানিকটা হেঁটে উকি দিলেন, পিছনে একটু তাকায় দেখলেন কেউ নাই, খড়কুটার সেই না স্তূপ রাখা। তিনি হেঁটে আবার যাচ্ছেন, একবার ভাবতেছেন যে কেউ কি উকি দিচ্ছে নাকি পেছন দিয়ে। তো এরকম তিনি একবার পেছনে তাকায়, হঠাৎ করে সামনে তাকানোর সাথে সাথে একদম জমে গেলেন। দেখলেন তার সামনে একজন মানুষ দাঁড়ানো, একটা সাদা আলখেল্লার মতো পরা, এবং তার মাথায় একটা গামছা, এবং সেই গামছা দিয়ে তার মাথাটা পুরো মোড়ানো, মানে পুরা মুখ ঢাকা। যেমন অনেক সময় দেখা যায় ডাকাতি করতে আসলে মানুষ যেভাবে গামছা দিয়ে মুখ মোড়ায় রাখে, ওরকম পুরোটা মোড়ানো, শুধু চোখ দেখা যাচ্ছে, এবং একটা গায়ে আলখেল্লার মতো পরা, হাতে একটা খড়কাটা কাঁচি, মানে ধান কাটে যে কাঁচি, সে কাঁচি একটা, বা কাস্তে যেটাকে আপনারা বলেন। তো এইটা নিয়ে দাঁড়ায় আছে, বেশ লম্বা, প্রায় 6 ফিটের মতো লম্বা হবে। হাতের যতটুকু দেখা যাচ্ছে একদম মানে কালচে গড়ন হাতের। তো তিনি একটু থতমত খেয়ে গেলেন এই লোকটাকে এরকম দেখে রাস্তার মাঝখানে হঠাৎ করে। তো তারপরে তিনি বেশ সাহসী ছিলেন, তিনি বললেন এই
কি ভাই, তো এই মাঠের মধ্যে হঠাৎ করে কোত্থেকে এলে এরকম রাস্তার মাঝখানে? তো লোকটা তখন বলতেছে যে কই যাচ্ছেন? তো বলে যে আমি যাচ্ছি আমার বোনের বাসায় যাচ্ছি এই অমুক জায়গায়। তো বলে যে সেই লোকটা জিজ্ঞেস করতেছে যে এই রাস্তা দিয়ে কেন, রাস্তা ছেড়ে এই মাঠে কেন? তো তিনি বলতেছেন রাস্তা ছেড়ে মাঠে ওদিক দিয়ে তো অনেক হাঁটা লাগবে, ওদিক দিয়ে অনেক হাঁটা লাগবে, তো এখান থেকে আমি মানে আস্তে শর্টকাটে চলে যাবো। তো সমস্যা কি, কি ব্যাপার, আপনি কে, আমাকে জিজ্ঞেস করতেছেন কেন এখানে? তখন বলতেছে না এখান দিয়ে তো আপনি যায়েন না, আপনি বোনের বাসায় যাচ্ছেন। বলে যে হ্যাঁ আমি বোনের বাসায় যাচ্ছি, আমার বোন বেশ অসুস্থ, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, সময় নেই। বলছে আপনার বোন অসুস্থ না, আপনার বোনের হালকা সর্দি জ্বর হয়েছে, আপনি চলে যান, হয় বাড়ি চলে যান, নাইলে আপনি এদিক দিয়ে ঘুরে আবার রাস্তা দিয়ে যান। তো তিনি বলছেন আরে আজব ব্যাপার তো, আমি যাবো বোনের বাসায়, আমার বোনের জ্বর হয়েছে না, আপনি কি জানেন এখান দিয়ে, আর আপনি সরেন তো, আমি এখান দিয়ে যাবো, এত দূর রাস্তাকে ফেরত যাবো নাকি? এই বলে তিনি হাঁটা দিলেন সোজা। তো তিনি একটু অস্বস্তিও ফিল করছেন, একটু ভয় পেয়েছেন, প্রায় 6 ফিটের মতো লম্বা, তিনি তো এত উচ্চ মানে লম্বাও না, লোকটাকে দেখে মনে হচ্ছে বলিষ্ঠ একজন মানুষ। তো তিনি পাশ কাটায় চলে গেলেন, পাশ কাটায় লোকটার পাশ দিয়ে চলে গেলেন তিনি। তো চলে যায়, তিনি হাঁটতে লাগলেন আর ভাবলেন জারি মানে ব্যাপারটা কি, এরকম এই লোক হঠাৎ করে মাঝখানে এসে আমার বলে এদিক দিয়ে চলে যান, আমার বোনের হালকা সর্দি জ্বর হয়েছে, এটা সে কেমনে জানলো? এগুলো ভাবতে ভাবতে তিনি হাঁটতেছেন। তো তিনি যখন আরো বেশ খানিকটা পথ পার হয়ে আসছেন, তিনি একটু মানে আর চোখে উকি দিলেন পেছনে, তাকে দেখলেন কেউ নাই, ধুধু প্রান্তর পেছনে। তো একটু অবাক হয়ে গেলেন, শুধু খড়ের গাদাগুলো দেখতেছেন তিনি, যে খড় জমায় রাখা ওইখানে। তো তিনি মনে মনে চিন্তা করতেছেন যে মানে ব্যাপারটা ঘটলো কি, লোকটা কই গেল, কি খড়ের গাদার পাশে লুকায় থাকলো নাকি, বা এখানে এইভাবে আসারই বা মানে কি, এই লোক কেন এইখানে বা আসবে এরকম? আর এখান তো এখন তো ধান কাটারও কাজ চলতেছে না, এবং অন্য কোনো কিষান নাই, কিছু নাই, সে একা এখানে এরকম, বুঝলাম না, আবার মুখটা ঢাকা লোকটার। এগুলো ভাবতে ভাবতে সে হেঁটে যাচ্ছে, তো হঠাৎ আকাশে দেখলো গুড় শব্দ। তো তিনি একটু চিন্তা করতেছেন যে গুড় শব্দ, এরকম সময় দেখলেন মেঘ জমা হচ্ছে। তো মেঘ জমা হতে হতে একটা জায়গায় মেঘ কালো কুচকুচা হয়ে গেল, মানে পুরা কুচকুচা কালো, এবং উপরে বজ্রপাত হওয়া শুরু করলো সেই মেঘের মধ্যে, এবং মেঘটা নানা রকম রং ধারণ করতেছে, কেমন যেন একটা পিঙ্গল বর্ণ, তারপর কালচে বর্ণ সব ধারণ করছে, এবং উপরে গুড় করে তিনি বজ্রপাত দেখতেছেন। তো তিনি একটু ভয় পেয়ে গেলেন যে রাস্তার মাঝে হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে বা এরকম কি হবে। এর মাঝে তিনি দেখলেন দূরে একটা বট গাছ আছে, মানে ওই প্রান্তরের মধ্যে একটা বট গাছ, বেশ ঝুড়ি টুড়ি মেলা একটা বট গাছ। তো তিনি কাছাকাছি চলে আসলেন বট গাছের, এর মধ্যে দেখলেন যে শীতল বাতাস বওয়া শুরু করলো, বেশ ঠান্ডা বাতাস, মানে এত গরম ছিল একটু আগে, এখন মানে শীত, মানে প্রথম তো শরীরটা ঠান্ডা হয়ে গেছিল, এখন শীত লাগা শুরু করলো, এত ঠান্ডা, বেশ ঠান্ডা বাতাস, বেশ এলোমেলো হয়ে বাতাস বইতেছে, এবং প্রান্তরে কিছু নেই, দূরে বট গাছটা, এবং বট গাছের পাতা মানে উঠতেছে, ঝুড়িগুলো এরকম করে কাঁপতেছে, এরকম অবস্থা, তার হাতে সেই পিঠা পায়েসের মানে পোটলা, এবং তিনি হাঁটতেছেন। তো তিনি যখন কাছে আসলেন বট গাছে, তখন অন্ধকার হয়ে গেছে, দিনের বেলা, তখন হয়তো ভর দুপুরটা হয়তো গড়াইছে কিছুটা, এই সময় অন্ধকার পুরা চারিদিক। তো তিনি হঠাৎ খেয়াল করলেন বট গাছের নিচে মনে হলো অনেকগুলো মানুষের মতো বসা, এবং মানুষের মতো বসা, তিনি আরেকটু কাছে যখন আসছেন, তিনি স্পষ্ট বুঝতে পারতেছেন না এই মানুষগুলো কি পরা গায়ে, কারণ কালচে রং, মানে যেটা পড়ছে খেয়াল করলেন এগুলো কিছু অবয়ব বসে আছে মানুষের মতো অনেকগুলা, আর তার মাঝখানে একটা লম্বা আকৃতির মানুষ, যে নাকি মনে হচ্ছে তাদের নেতা বা কিছু যে ভাষণ দিচ্ছে, সে দাঁড়ায় আছে, এবং তার মাথাটা দেখা যাচ্ছে যে উঁচু, এবং তার মাথাটা পুরো একটা কাপড় দিয়ে ঢাকা, মানে যেমন মানুষের মুখ ডাকাতরা যেরকম ঢেকে রাখে, কাইন্ড অফ লাইক ওইভাবে ঢেকে রাখা। তো বোঝা যাচ্ছে চোখের জায়গাটা শুধু খোলা। তো তিনি একটু থতমত খেয়ে গেলেন, থতমত খেয়ে তিনি সামনে যাবেন কিনা ভাবতেছেন, কিন্তু অন্ধকার, পাতা উঠতেছে, শুকনা পাতা খড়কুটা উঠতেছে বাতাসে। তো দেখলেন এই সময় হঠাৎ করে সেই যে লম্বা ক্যারেক্টারটা হঠাৎ করে তার সামনে, এক চোখের পলকের মধ্যে তার সামনে, তার থেকে 2-4 ফিট দূরে এসে দাঁড়াইছে। তিনি ভালো মতন খেয়াল করে দেখতে পেলেন যে সেই ক্যারেক্টার আঙ্গুল, কিন্তু আঙ্গুলের নখগুলো চোখা চোখা নখ, মানে মনে হচ্ছে যে মানুষকে একটা আঁচড় দিলে কেটে যাবে এরকম একটা, এবং চোখের জায়গাটা কি, সেখানে চোখ দেখা যাচ্ছে না, মনে হচ্ছে অন্ধকার। তিনি পুরো শীতল একটা স্রোত নেমে গেল তার ঘাট থেকে পা পর্যন্ত, তিনি মানে কাঁপতে লাগলেন, একে ঠান্ডা বাতাস, তার উপরে চারিপাশে অন্ধকার, এবং আকাশে গুড়গুড় শব্দ হচ্ছে, মাঝে মাঝে বজ্রপাত চমকাচ্ছে, এবং এই বাতাস যে আশেপাশে বইছে, তিনি দেখতেছেন যে ছোট ছোট পাতা খড় কুটা নিয়ে উঠতেছে, দূরের কিছু আর দেখা যাচ্ছে না, চারিপাশটা ঘেরাও করে ফেলছে, মনে হচ্ছে অন্ধকার এবং ধোঁয়ার একটা দেয়াল চারিপাশে তৈরি হয়েছে তাদের। তিনি সামনে শুধু এই অবয়বগুলো দেখতেছেন, তার থেকে একটু দূরে এই যে লম্বা একটা মানুষ বা একটা প্রতিকৃতি, মানুষ বললে ভুল হবে, কারণ মানুষের মতোই, হাতগুলো দেখে তার মানুষ মনে হচ্ছে না, এবং সেটা কিন্তু প্রায় 7 ফিটের মতো লম্বা, তার থেকে একটু দূরে দাঁড়ানো। তিনি হঠাৎ করে শুনলেন কেমন একটা বাজখাই কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো যে তুমি এদিকে কেন আসলা? তো তিনি তখন বললেন যে আমি, তোতলাচ্ছেন তিনি আসলে ঠিক মতো বলতে, তিনি বলতে আমি এখানে আসছি, মানে আমি আমার বোনের বাসায় যাচ্ছি, রাস্তা ওদিক দিয়ে, মানে আমি শর্টকাট আসতেছিলাম, আমি জানতাম না। তখন তিনি বললেন আমি জানতাম না যে এদিক দিয়ে কেউ আছে বা আপনারা আছেন এখানে। তো বলে যে আমরা কারা তুমি জানো? তো বললো যে না আমি জানি না।
আমি মানে আসলে আপনাদেরকে আমরা তখন ওই লোকটা বলতেছে আমরা এখানে একটা আলোচনা করতেছি, সভা করতেছি, তোমাকে দূর থেকে মানা করছিল এখানে আসতে, তুমি জানো না মানে তোমাকে তো নিষেধ করছে, তোমার বোনের বাসায় যাবা, তোমার বোন সুস্থ, তুমি কেন আসছো এখানে? তো তিনি বলে যে না আমি আসছি এখান থেকে জীবনে শর্টকাটের জন্য, আমি জানতাম না। তো তুমি ঠিকই জানতা, তারপরে তুমি আসছো, তুমি একটা ফাজিল লোক। এই বলে সেই ক্যারেক্টারটা বা সেই প্রতিকৃতিটা ঘুরে দাঁড়ালো এবং তিনি থরথর করে কাঁপতেছেন, তাকে কি বলে বা কি করে। তারপর তিনি দেখলেন যে সেই ক্যারেক্টারটা আবার চলে গেল, সেই মানে বাতাসের মতো কাইন্ড অফ লাইক ভেসে ভেসে চলে গেল ওইখানে। মনে হলো না যে তার পা পড়লো মাটিতে, এরকম আলখাল্লা বেশ লম্বা, এবং সে চলে গেলেন এবং তার কয়েক সেকেন্ডের মধ্যে তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসলো। মনে হলো এই যে অন্ধকার বা ধোঁয়াটে যে একটা পরিবেশ সেটা তার চোখের সামনে চলে আসলো। তিনি আর বটগাছটা না ঠিক মতো। একটু পর মনে হলো পুরো মেঘ ধুলাবালি সবকিছু নিয়ে পুরো জায়গার থেকে একটা চলে গেল সামনের দিকে, পুরো জিনিসটাই সামনের দিকে সরে গেল। আস্তে আস্তে তার সামনে দিয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে এই জায়গাগুলো, এবং তিনি দেখতেছেন এই মেঘটা বা তার সাথে আশেপাশের আনুষঙ্গিক যে ধুলাবালি আবহ বা অন্ধকার ঘোলাটে জিনিসগুলো সামনের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, এবং রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আলো বেড়ে যাচ্ছে আস্তে আস্তে এদিকে। তো তিনি কয়েক সেকেন্ড দাঁড়ায় খুব থতমত করে কাঁপলেন। তিনি হেঁটে হেঁটে বটগাছের নিচে আসেন এবং একসময় দেখলেন আবার চারিপাশ আলো বের হয়ে আসলো। সেরকম খুব প্রখর আলো না, বাট আলোকিত হয়ে গেল, নর্মাল যে আকাশের আলো চলে আসলো, এবং এই অন্ধকারটা আস্তে আস্তে দূরে সরতে সরতে একখণ্ড মেঘের মতো দূরে চলে গেল। তো তিনি আস্তে আস্তে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি একটু প্রচন্ড ভীত এবং ক্লান্ত। তো তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, তার হঠাৎ হঠাৎ মনে হচ্ছে তার কানের কাছে ফিস 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 কথা শুনতে পাচ্ছেন তিনি, মানে ফিস ফিস করে কথা বলতেছে উইসপারের মতো কেউ। তো তিনি মানে খুব অস্বস্তি ফিল করতেছেন। তার হাতে যে পোটলাটা সেটাও তার কাছে অস্বস্তি ভারী মনে হচ্ছে। যাই হোক, এরকম হাঁটতে হাঁটতে তিনি একসময় সন্ধ্যার দিকে তিনি এসে পৌঁছালেন তার সেই বোনের শ্বশুর বাড়ি, এবং তিনি এসে হাঁক দিলেন। তারা বাসার থেকে মানুষ বেরোলো, বের হয়ে তাকে তার রিসিভ করে নিয়ে গেল ভিতরে। তো তিনি খুব ক্লান্ত, একটু পরিচ্ছন্ন হতে চাইলেন, তাকে পানি দেওয়া হলো, তিনি পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার হয়ে সন্ধ্যার পরে বসছেন এবং তিনি তার বোনের শ্বশুরের সাথে কথা বলা শুরু করলেন। তিনি বললেন যে কি ব্যাপার তোমার? তার বোনের শ্বশুর বলছে তোমার এই অবস্থা কেন, তুমি এরকম এত ক্লান্ত কেন, মনে হচ্ছে বিধ্বস্ত, শরীর খারাপ এসে। বলে না আসলে আমি তো অমুকের মানে এরকম ঠান্ডা লাগার খবর শুনে, মানে তার অসুস্থতার খবর শুনে দ্রুত রওনা দিছিলাম। বলে না না আসলে তেমন কিছু তো হয়নি, তুমি এত ক্লান্ত হয়ে তোমার এত দ্রুত মানে এইভাবে আসার দরকার ছিল না, রয়ে শুয়ে আসতা, অসুবিধা নেই, এমনি বোনের বাসাতে আসতে হয়, মাঝে মাঝে আসতে পারতা। বলে না আমি আসলে আসছি তো রাস্তার মধ্যে কি হয়েছে, তখন সেই ঘটনাটা বলে সে তার বোনের শ্বশুরকে। তো বোনের শ্বশুর বলে তুমি এটা ঠিক করো নাই, ওই রাস্তা দিয়ে আসলে মানুষজন চলাফেরা করে না, আর ওইখানে তো বট গাছ তো এমনি ওখানে বেশ করা মানুষের কাছে মানে নাম করার জায়গা, ওই জায়গায় মানুষ বলে জিনের আসর বসে, তো ওখানে তোমার একদমই যাওয়া উচিত হয়নি, তুমি ওদিক দিয়ে কেন যে আসলা? তো তখন আলী আহমদ সাহেব বলে যে যাক যা হয়েছে আমি তো চলে তো আসছি, আর কি হয়েছে? বলে যাক আসতো ভালো হয়েছে। তো তাকে রাতের বেলা খাবার দাবার দেওয়া হয়, তো তিনি খাবার দাবার খান। খেয়ে দিয়ে তিনি যখন নাকি বারান্দায় বসেন, তো তিনি প্ল্যান করতেছেন কালকে ভোরে চলে আসবে, বোনের সাথে একটু কথাবার্তা বলছেন, তো পরদিন চলে আসবেন। তিনি বারান্দায় বসে হঠাৎ করে তার প্রচন্ড রকমের বমি শুরু হয়, এবং সে বমি হচ্ছে রক্ত বমি। তিনি মানে রক্ত বমি করা শুরু করেন। সবাই বাসায় বিচলিত হয়ে যায়। গ্রাম বা গ্রামের দেশ, রাতের বেলা আসলে এটা কোনো উপায় নাই, এটা এখন তারা কিভাবে ট্রিট করবে। তারা তাড়াতাড়ি তাকে মানে ধরে চেষ্টা করে, যতদূর সম্ভব মানে তাদের সেবা করার চেষ্টা করে। রাতে দেখা যায় সারা রাত সেরকম অসুস্থ, অনেকবার বমি করছে, এবং এই সেই বোনটা কান্নাকাটি শুরু করে দিছে। এবং সকালবেলা দেখলেন তিনি খুব বিধ্বস্ত, শরীর খুব খারাপ। তাকে তখন তার বোন বলে যে না আসলে এখন যেতে দেওয়া যায় না। তো তিনি তারপরে বলে যে না আমাকে যেতে হবে, আমাকে বাসায় যাওয়ার ব্যবস্থা করে দে, একটা গরুর গাড়িতে ব্যবস্থা করে দে, আমি চলে যাব, একটা গরুর গাড়ি রাখ, বল যে আমি চলে যাই, বাসায় যে ব্যবস্থা করি কি হয়েছে। তো তারা অনেক না সত্ত্বেও তাকে তারপরে গরুর গাড়িতে করে একজন মানুষ দিয়ে তাকে পাঠায় দেয় তাদের বাড়িতে। একসময় বাড়িতে আসেন, বাড়ির মানুষজনের তো খুবই মানে মন খারাপ হয়ে যায়। তার মায়ের, আলিমত সাহেবের মা খুব টেনশনে পড়ে যায় ছেলের কি হয়েছে, এবং তেনার জ্বর উঠে বাসায় এসে, এবং অসুস্থ, খুবই খারাপ অবস্থা। তো বাসায় এরকম থাকেন, এবং দিনের পর দিন মানে প্রতিদিন তার কাজকর্মে আর মানে অবস্থা খুবই খারাপ, কাজকর্ম আর করতে পারতেছেন না তিনি একেবারেই মানে অসুস্থ হয়ে গেলেন। তার কোনো মানে আর কোনো মানে নাই, তিনি বিছানায় পড়ে থাকেন অসুস্থ, এবং তিনি বারবার শুধু নাকি বলেন যে বড় বড় চোখ, বড় বড় চোখ, ওই যে বড় বড় চোখ এরকম করে বলে, এবং মানুষজন খুবই হয়ে যায়। তো আলী আহমদ সাহেবের মা ছেলের এই অবস্থাটা মেনে নিতে পারেন না, তিনি চিন্তা করেন কি করা যায়। তো তিনি সেখানে খোঁজ খবর নিয়ে এক কবিরাজের পান, যে খবর পান যে কবিরাজ তিনি নাকি চিকিৎসা করেন। তো তিনি সেই কবিরাজের ওখানে দেখা করতে যান একজনের সাথে। সেই কবিরাজ তাদের সাথে দেখা করেন, তিনি কবিরাজের বাড়িতে গিয়েছেন, যে দেখা করেন। তো কবিরাজ বললো দেখেন এখন তো আপনাদের আমার বাসায় আপনারা থাকেন আজকে, কবিরাজের পরিবার ছিল আর কি, বলে আমি আপনাদেরকে জানাচ্ছি আজকে রাত্রের পরে। তো কবিরাজের নিজস্ব সাথে তার সাথে তিনি ওই তার চিকিৎসা করতেন, তো সুতরাং জিন থাকতো ইত্যাদি ইত্যাদি। তো সেই জিনদেরকে ডাকেন, তার কবিরাজের জিনদেরকে। কবিরাজের জিনরা বলে যে এই
লোক রাত্রে ওই দুপুরবেলা এমন জায়গাতে যাচ্ছিল যে জায়গায় জিনদের একটা সভা হইতেছিল, তাদের ওই অঞ্চলের সর্দার কে হবে, তো সের মধ্যে সে যে পড়ে গেছে, ওখানে তাকে যাইতে না করছিল, সেখানে তারপর সে গেছে। তো তাকে জিনরা কিন্তু বাধা ছিল। তো যাই হোক, তাকে কিন্তু এরকম জিনের মধ্যে একজন তার উপর খুব খেপছে, এবং যেই জিনটাকে সে অমিট করে আসছিল সেই তার উপর আসর করছে, এবং তাকে সে এরকম বারবার সমস্যা করতেছে। আস্তে আস্তে তার শরীর খারাপ হবে আরো। তো কবিরাজ বলে যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়, চিকিৎসার ভান নেয়। তো কবিরাজ পরদিন সকালবেলা তাদের সাথে তার বাড়িতে যান, আলী আহমদ সাহেবের বাড়িতে যান। তো গিয়ে তাকে চিকিৎসা করেন, তার তাকে দোয়া মানে ঝাড়ফুঁক যা করার সব করেন, করে তাকে পানি দেন, পড়া পানি দেন, এবং তাকে একটা কবজ দেন, একটা তাবিজ দেন। এবং সেই তাবিজটা তিনি বলেন যে এই তাবিজটা যাতে কোনো মতে মানে বাধাই করে দেন, একটা চামড়া দিয়ে বাধাই করে দেন, বলে যে এটা যাতে খুলে না যায়, তাবিজটার ভেতর থেকে যেন তাবিজটা বেরোয় না যায়, সে যেন নাপাক থাকা অবস্থায় তাবিজ স্পর্শ না হয়, এটা চামড়া দিয়ে বাধাই করা থাকবে, এটা তার গলায় থাকলে তাকে ওই জিন আর সমস্যা করবে না। তো এই বলে তিনি তাবিজ দিয়ে তিনি তাকে এই করে, তো বলে সে কবিরাজকে থাকতে বলেন বাসায়, তারা যে আজকে আপনি খাওয়া দাওয়া করেন। কবিরাজ বলেন আমার নিয়ম নাই, আমার চলে যেতে হবে। তো তিনি সেখান থেকে রওনা দিয়ে চলে আসেন। তো এরপরে কিছুদিন আলী আহমদ সাহেব আস্তে আস্তে সুবিধা হতে মানে সুস্থ হতে থাকেন, কারণ তার কাছে নাকি তখন আর ওই যে রাত্রে ভয় পেতেন, চিৎকার করতেন, বড় বড় চোখ আসতেছে, এগুলো আর তিনি করতেন না, খাওয়া দাওয়াটা স্বাভাবিক হয় এবং সুস্থ হওয়া শুরু করেন আস্তে আস্তে। তো এই অবস্থায় তার দিন চলতে থাকে, এবং সেই কবিরাজ চলে আসেন তার মতো। তো কবিরাজ চলে আসার পরে কবিরাজ একদিন নাকি রাতের বেলা গেছেন তার একটা কাজে, তিনি আসতেছেন, তখন কবিরাজের সামনে হঠাৎ করে একটা মানে এরকম ধোঁয়াশা একটা আসে, এসে কবিরাজকে বলে যে তুমি আমাদের সাথে একটা উল্টাপাল্টা কাজ করছো, আমাদের একজন মানুষ যে আমাদের সাথে অন্যায় করছিল তাকে শাস্তি দিতে গেছিলাম, তাকে তুমি এমন তাবিজ দিছো যে সে তার কাছে আমরা ঘেঁষতে পারি না, এবং তোমাকে এটার জন্য আমাদের কাছে শাস্তি পেতে হবে, আমরা তোমাকে ব্যবস্থা নিব, তুমি হয় ওই তাবিজ খুলবা সেখান থেকে, আর নাহলে আমরা শাস্তি দিব তোমাকে। তো এই কথা শোনার পরে সেই কবিরাজ নাকি বলে যে না, আমার নাম ডাকের একটা ব্যাপার আছে, আমি সেই তাবিজ তো মোটেই খুলবো না, সেই তো কবিরাজকে বলে দাঁড়াও, তোমার ছেলে মেরে দিয়ে আমি শাস্তি দিতেছি, তোমার ছেলের দিয়ে। তো কবিরাজ এটা শোনার পর একটু থতমত খেয়ে যায়, এবং বাসায় এসেই নাকি শুনে যে তার ছেলের এরকম হঠাৎ করে এরকম বমি হইতেছে, ভয় পাইতেছে তার ছেলে, কঠিন অবস্থা। কবিরাজের বউ বলে কি হয়েছে? তো কবিরাজ তার বউকে খুলে বলে যে এরকম ব্যাপার, আমাকে তো এরকম রাস্তায় এরকম দেখা দিছে, আমি আসতেছিলাম এরকম দিয়ে রাস্তার ভিতরে আমাকে দেখে এরকম ভয় দেখায়, এইসব বললো। তো কবিরাজের বউ বলে যে আপনি ই করেন, ওই সেই তাবিজ খোলার ব্যবস্থা করেন, আমার ছেলের এরকম অবস্থা, আমার ছেলে মূর্ছা যাইতেছে, বারবার বমি করতেছে। কবিরাজ বলে না, এইটা করা মানে আমি আমার নিজের থেকে সরে আসলাম, এবং আমি আমার নাম যশ হারাইলাম, মানুষ বলবে আমার অনেক নাম যশ হয়েছে, এবং আমি এরকম ছাড়াইতে পারি মানুষকে, এইসব তাকে তুমি এমন তাবিজ দিছো যে সে তার কাছে আমরা ঘেঁষতে পারি না, এবং তোমাকে এটার জন্য আমাদের কাছে শাস্তি পেতে হবে, আমরা তোমাকে ব্যবস্থা নিব, তুমি হয় ওই তাবিজ খুলবা সেখান থেকে, আর নাহলে আমরা শাস্তি দিব তোমাকে। তো এই কথা শোনার পরে সেই কবিরাজ নাকি বলে যে না, আমার নাম ডাকের একটা ব্যাপার আছে, আমি সেই তাবিজ তো মোটেই খুলবো না, সেই তো কবিরাজকে বলে দাঁড়াও, তোমার ছেলে মেরে দিয়ে আমি শাস্তি দিতেছি, তোমার ছেলের দিয়ে। তো কবিরাজ এটা শোনার পর একটু থতমত খেয়ে যায়, এবং বাসায় এসেই নাকি শুনে যে তার ছেলের এরকম হঠাৎ করে এরকম বমি হইতেছে, ভয় পাইতেছে তার ছেলে, কঠিন অবস্থা। কবিরাজের বউ বলে কি হয়েছে? তো কবিরাজ তার বউকে খুলে বলে যে এরকম ব্যাপার, আমাকে তো এরকম রাস্তায় এরকম দেখা দিছে, আমি আসতেছিলাম এরকম দিয়ে রাস্তার ভিতরে আমাকে দেখে এরকম ভয় দেখায়, এইসব বললো। তো কবিরাজের বউ বলে যে আপনি ই করেন, ওই সেই তাবিজ খোলার ব্যবস্থা করেন, আমার ছেলের এরকম অবস্থা, আমার ছেলে মূর্ছা যাইতেছে, বারবার বমি করতেছে। কবিরাজ বলে না, এইটা করা মানে আমি আমার নিজের থেকে সরে আসলাম, এবং আমি আমার নাম যশ হারাইলাম, মানুষ বলবে আমার অনেক নাম যশ হয়েছে, এবং আমি এরকম ছাড়াইতে পারি মানুষকে এইসব বিপদ থেকে, সুতরাং আমি এটা সরাবো না। তো এগুলো বলার পর এদিকে তার কবিরাজের ছেলের অবস্থা অবনতি হতে থাকে। রাতের বেলা কবিরাজের ছেলে বউ, কবিরাজ আলাদা থাকতো, আলাদা ঘরে ঘুমাইতো, তার ছেলে বা স্ত্রী যেখানে থাকতো সেই জায়গার মধ্যে দেখা যেত টিনের মধ্যে কেউ নখ দিয়ে এরকম আছড়াইতেছে, ঘর শব্দ হচ্ছে, এরকম ভয়ঙ্কর সব ব্যাপার ঘটতো সেখানে। তো কবিরাজ নিজেই আসলে ভয় পেয়ে যায়, পরে তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়, কারণ সে নিজেই কবিরাজ, অনেক কিছু চিকিৎসা করার চেষ্টা করে, দেখে হচ্ছে না। তো পরে কবিরাজ পুকুর পাড়ে যায় গোসল করতে, তখন তাকে আবার পানির নিচ থেকে, সে গেছে পানির কাছে এবং সে ওখানে গোসল করবে, এই সময় দেখে পানির নিচ থেকে একটা বুড়বুড়ি উঠে, এবং সেখান থেকে একটা এরকম অবয়ব উঠে পানির তল থেকে, বেশ চুল আলা এরকম, ফার্স্টে চুলগুলা ভেসে উঠে, পরে মুখটা ভেসে উঠে তাকে মাথা উঁচা করে বলে যে যদি তুই ওই তাবিজ না আনিস তাহলে তোর বউকে পানিতে ডুবায় মারবো, তোর ছেলেকেও মেরে ফেলবো।
তো কবিরাজ এটা শুনে সে ভয় পেয়ে যায় এবং সে বাসায় এসে ডিসাইড করে যে সে তাবিজটা নিয়ে আসবে ওখান থেকে পড়লে। ও তাকে জিজ্ঞেস করে, কবিরাজ তাকে জিজ্ঞেস করে যে আমি কিভাবে তাবিজ আনবো তার কাছ থেকে, তাবিজ তো তাকে দিছি। বলছে তুই যে বলবি যে এর থেকে ভালো তাবিজ দিতেছি, তাবিজটা আমাকে দিয়ে দে। তো এই নাকি বলে। তো কবিরাজ পরদিন চিন্তা করে যে আসলে আমি দেখি কাজটা করা যায় কিনা। তো কবিরাজ বাসায় এসে প্ল্যান করে যে সে পরদিন যাবে এবং কবিরাজ ঠিক যায় আলী আহমদ সাহেবের বাসায়, যে সেই আলী আহমদ সাহেবের পরিবারের সাথে দেখা করে এবং আলী আহমদ সাহেবকে বলে কথায় কথায় যে তোমার জন্য আর একটা ভালো তাবিজ আনছি, এই তাবিজটা আসলে এখন তোমার চেঞ্জ করতে হবে, এটা তোমার জন্য ভালো। তাকে একটা নতুন তাবিজ দিয়ে সে আগের তাবিজটা নিয়ে রওনা দেন, সেখান থেকে চলে আসতেছেন। তো চলে আসতেছেন, কবিরাজ ব্যাক করে আসতেছেন। তার মনের মধ্যে একটু আক্ষেপ ছিল, কিন্তু তার সেই আক্ষেপটা আবার মানে কমে যায়। মনে করে যে যাক, আমি তো আমার সব পরিবারকে বাঁচায় ফেলছি আর সবকিছু থেকে আমি সেফ, মানে আমার নিজের থেকে আমি সেফ, এগুলো চিন্তা করে সে আসতে থাকে। এবং সে মনে করে যে তার যে যশ সেটাও আছে এবং তাকে বলে যে তোরে আরো বেশি, সেই জিনটা পানির থেকে যে উঠে আসছিল সে বলছিল তোমার নাম তো যশ আরো বাড়াই দিব আমরা, এটা বলে। তো সে ওইটাতে একটু স্যাটিসফাইড। তো সে নৌকায় করে আসতেছে, আসার সময় তো হঠাৎ করে, তখন সে নৌকায় করে আসতেছে, হঠাৎ করে সে দেখে যে তখন সন্ধ্যা হয়ে গেছে। নৌকায় করে যখন ফেরত আসতেছে সে তো দেখে যে নৌকার ছুঁয়ের বাইরে তাকে ডাকতেছে নাম ধরে একজন ওই পাশে। তো তার যে মাঝি যে নৌকা বাইতেছিল সে ছিল এই পাশে। তো কবিরাজ শুনে, নাম ধরে ডাক শুনে কবিরাজ মানে হঠাৎ করে অবাক হয় এবং তার যে মাঝি সে অবাক হয়, কে নৌকার মধ্যে আরেকজন। তো কবিরাজ মাঝিকে বলে চুপ করে থাকে, দিকে এসো না। তো সে তার যে এই পাশে ছুঁয়ের ভিতর থেকে বাইরে যায়, যে দেখে যে তার নৌকার উপরে ওই পারে, মানে ঠিক ওই নৌকার যে এখানে যে নৌকার যে ইটা থাকে সামনের অংশটা, সেই জায়গাতে একটা অবয়ব বসা, মনে হচ্ছে ব্যাঙের মতো বসে আছে, দুই পা ছড়ায় দুই হাত ছড়ায়। তাকে বলতেছে যে কবিরাজ খুব ভালো কাজ করছো, তোমার আর কোনো টেনশন নাই, তুমি আমাদের কথা মতো কাজ করছো, তাবিজ পরিবর্তন করে দিছো আর ওই তাবিজ আর তার কাছে নাই, আর তোমারও কোনো সমস্যা হবে না, তোমার ছেলেকে আমরা ছেড়ে দিচ্ছি, তোমার পরিবারকেও ছেড়ে দিব, তো কোনো সমস্যা নাই তোমার আর তোমার নাম যশও বেড়ে যাবে, তুমি একজন ভালো কবিরাজ হিসাবে থাকবা, কোনো অসুবিধা নেই, খুব ভালো কাজ করছো, এখন তাবিজটা দিয়ে দাও আমাদের কাছে, আমার কাছে দিয়ে দাও, এই তাবিজ আমি একমাত্র হাতে করে নিতে পারি, তুমি যে তাবিজ দিচ্ছ অন্যরা পারতো না আমার সাথে। তো কবিরাজ বলে যে তাবিজ দিয়ে কি করবো? বলে তাবিজ দাও, তুমি তাবিজটা দিচ্ছ আমার কাছে, আমি নিয়ে যেতে পারবো, এটা আমি পানিতে আছি, আমি পানিতে নিতে পারবো। তো কবিরাজ দেখে যে মানে একদম মানে সেই জিনিসটাকেও বেশ ভীতিকর লাগতেছে, কবিরাজের দেখা যত জিন আছে সেগুলোর সাথে মিলতেছে না এটার চেহারা। তো কবিরাজ অনেকক্ষণ চিন্তা করে যে আমার আর কি, তাবিজটা তাকে দিলেই বা কি হবে। তো সে তখন নৌকা ঢুকছে একটু জংলা জায়গায়, দুই পাশে মানে সেই খালের দুই পাশে গাছগাছালি, একদম গহীন জায়গা। তো কবিরাজ আস্তে করে তাবিজটা দেয় সেটা হাতে। তো সে যখন তাবিজটা হাতে নেয়, হাত বাড়ায় নেয়, কবিরাজ দেখে তার হাতটা বেশ কেমন জানি ব্যাঙের মতো, পুরা মানে পিচ্ছিল একটা হাত, এসে তার হাত থেকে তাবিজটা নেয় এবং কেমন একটা আষ্টে গন্ধ কবিরাজের নিজের কাছেই লাগে। কবিরাজ চেষ্টা করে নিজেকে যতটুকু প্রোটেক্ট করেই করা মানে জিনিসটা দিতে, হাতে করে দেওয়ার সাথে সাথে কবিরাজের ছুঁয়ের ভেতরে যে জ্বলতেছিল যে হারিকেন, সেটা নিভে যায়, ফুস করে নিভে যায়। তো নেওয়ার পরে কবিরাজ তাবিজটা দেওয়ার পরে দেখুন একটা হাসি আসতেছে, মানে বেশ খক 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 করে হাসি দেয় জিনটা। বলে আরে কবিরাজ, তুই তো নিজের জন্য, নিজের নাম যশের জন্য, নিজের পরিবারের জন্য তো নিজের নীতি বিসর্জন দিলি, তুই আর কি চিকিৎসা করবি মানুষের? তোর অবস্থা হবে সবচেয়ে খারাপ, কারণ তুই একজন মানুষের সাথে চালাকি করে মানুষকে ধোকা দিয়ে তার কাছ থেকে তার বিশ্বাস নিয়ে আসছিস। তো তার কাছ থেকে আর তুই কি পাবি? তুই আর কিছুই পাবি না। তুই যেমন তাকে ধ্বংস করলি, তুই নিজেও আজকের থেকে ধ্বংস হয়ে যাবি, তোর আর কিছু থাকবে না। যে মানুষকে ধোকা দেয় নিজের জন্য, সে নিজেও ধোকায় পড়ে। তো বলে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে দেখে পানিতে ঝুপুস করে একটা শব্দ হয়, পিছনে নৌকাটা কেঁপে ওঠে। কবিরাজ কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে হঠাৎ দেখে তার খারাপ লাগা শুরু করে, তার নাক মুখ দিয়ে মানে সমানে গল গল করে রক্ত বেরোনো শুরু করে। তো সে চিৎকার করে উঠে, চিৎকারের চোটে তার যে মাঝি আছে সে দৌড় দিয়ে আসে, সেও ভয় কাঁপতেছিল, সে কি কণ্ঠ শুনতেছিল এখানে। সাথে সাথে সে ওখানে হারিকেন জ্বালায়, জানার পর কবিরাজের অবস্থা খারাপ, তার রক্ত বমি হচ্ছে। তো কবিরাজকে এসে বলে কি হয়েছে? তো কবিরাজ বলে যে আমি তোমাকে বলে যাই, আমি কতক্ষণ বাঁচবো আমি জানি না, তো আমি এতটুকু বলে যাই যে আমি একটা বেইমানি করছিলাম, এটা খুব খারাপ হয়েছে, আমার নীতির বিরুদ্ধ যে কাজটা, আমার কবিরাজি যে পেশা বা আমার যে পেশা, এটা বিরুদ্ধ, নীতি বিরুদ্ধ কাজ, আমি আমার একজন রোগীকে ঠকাইছি, তো সেটা আমি করে আসছি, সেই মানুষটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে আর আমিও এটা খেসারত দিতেছি। তো এগুলো বলতে বলতে কবিরাজ যখন অচেতন হয়ে যায়, তো সেই মাঝি কোনো মতে ভয়ে ভয়ে কবিরাজকে নিয়ে আসে এবং কবিরাজ কয়েকদিনের মাথায় বা এরকম ভুগে এবং তার হুঁশ থাকে না, সে মারা যায়। তো কবিরাজ মারা যায়, ওইদিকে সেই যে আলী আহমদের চিকিৎসা করছিল সেও এরকম অসুস্থ হয়ে, তারও সে আগের অসুখ ফিরে আসে, সে শরীর শুকাইতে শুকাইতে সেও মারা যায়।
তো এই হচ্ছে গিয়ে তারেক আজিজের শেয়ার করা ঘটনা। আমি আমার মতো করে শেয়ার করলাম জিনিসটা, এবং আমি জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে। আসলে এখানে একটা মোরাল আছে। মোরালটা হচ্ছে যে যদি কেউ কাউকে ঠকায় বা কেউ কাউকে তার নীতি ভেঙে কোনো কাজ করে, কারোর তার সে কোনো কাউকে ঠকিয়ে কোনো কাজ করে, তার নীতির বিসর্জন দেয় কোনো মানুষ, সে কিন্তু আসলে সে যত মহৎ কাজই করতে যাক, তার নীতির বিসর্জন দেওয়ার পর একসময় কিন্তু তার একটা ক্ষতি হবেই। আর এই যে এন্টিটিস বা এই যে শয়তান কাইন্ড যারা আছে, তারা যতই মানুষকে ভালো কিছু প্রতিশ্রুতি দিক, তারা কিন্তু কখনোই সেই প্রতিশ্রুতি রাখবে না। তারা খারাপভাবেই সেইটার পরিণতি ঘটাবে। কারণ কবিরাজকে তারা কিন্তু আগে তার নীতি থেকে ভেঙে খারাপ বানাইলো, তারপর কিন্তু তাকে তার খারাপ কাজের জন্যই তাকে ক্ষতি করলো তারা, যে তুমি এই কাজ করছো এজন্য তোমাকে এই ক্ষতি করলাম। তো এটা হচ্ছে শয়তানকে বিশ্বাস করার একটা ফল সেই মানুষ পায়। তো কবিরাজও সেরকম পাইলো। তো এটা হচ্ছে এটার একটা শিক্ষা আমার মনে হয় এই ঘটনা। তো তারেক আজিজ সাহেবের এই ঘটনাটা আমার কাছে বেশ লাগছে। তার নানার বড় ভাই হয় সম্পর্কে তিনি যেটা লিখেছেন, তো বেশ ছিল। গ্রাম বাংলার একটি কাহিনী। গ্রাম বাংলার কাহিনীগুলো আমার কাছে যথারীতি সবসময় ভালো লাগে এবং আমি খুব এনজয় করি গ্রাম বাংলার।